10 ডিসেম্বর আমার আম্মুর মেয়ে বাবু হয়, আর মেয়ে বাবু হওয়ার 4 দিন পরেই আমার আম্মু মারা যায়। আমার বাড়ি খুলনাতে, আর আমি তখন পড়ি ক্লাস 8। এইভাবে চলে যাওয়াটা আমি কোনো কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি তখন একদম একা হয়ে গেছিলাম, কারোর সাথে তেমন একটা কথা বলতাম না, আর কারোর সাথে মিশতামও না। বেশ কয়েক মাস এভাবে চলে যায়। তারপর আমি উঠি ক্লাস 9-এ। আমার ফুফাতো বোন ঐশী আমার সাথে একই ক্লাসে পড়তো। একসাথে বসে একসাথে প্রাইভেট পড়ে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেছে। আমরা দুজন দুজনের খুব কাছের মানুষ হয়ে গেছিলাম। একদিন আমার জন্মদিনে একটা মেসেঞ্জার গ্রুপে আমার ফুফাতো বোন ঐশী আমাকে উইশ করে, আর তখন একটা ছেলে আমাদেরকে এই বিষয়টি নিয়ে অপমান করে। তারপরে খোঁজ নিয়ে জানলাম এই ছেলেটি আমাদের সাথেই পড়াশোনা করে, আমাদেরই ক্লাসমেট। তারপর এটাও জানলাম আমার জন্মদিনে 2 দিন পরেই সেই ছেলেটার জন্মদিন। আমরা অপেক্ষায় রইলাম তার জন্মদিনে কেউ উইশ করলে আমরাও তাকে অপমান করে দিব। যেই কথা সেই কাজ, তার জন্মদিনে কিন্তু আমরাও তাকে অপমান করেছিলাম। এরপরে সে তার ভুলটা বুঝতে পারে আর আমাদের কাছে ক্ষমা চায়। তারপর থেকে টুকটাক করে আমাদের সাথে কথা হয়, তবে ঐশীর সাথেই তার বেশি কথা হতো। একদিন সেই ছেলেটা ঐশীর কাছে আমার নাম্বার চায়, যদিও প্রথম ঐশী আমার নাম্বারটি সেই ছেলেকে দিতে চায়নি। তারপর খুব জোরাজোরির পর আমার নাম্বারটি তাকে দেয়, আর এরপর আস্তে আস্তে কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। একদিন সেই ছেলেটি বলে বসে সে নাকি আমাকে ভালোবাসে। আমি তার প্রস্তাবে একদমই রাজি হইনি। তারপর কয়েকদিন পর সে আমাকে আরো বিরক্ত করতেই থাকে। সে অনেকভাবে কান্নাকাটি করে, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তারপর এক পর্যায়ে আমি তার সাথে কথা বলতে রাজি হই, আর আস্তে আস্তে কথা বলতে বলতে আমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। কিন্তু কিছুদিন পরে আমাদের সম্পর্কের বিষয়টা এলাকা ছোট বড় সবাই জেনে যায়, এমনকি আমার পরিবারেও জেনে যায়। তারপর আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া শুরু করে। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, আর তাকে জানালাম তাকে ছাড়া আমি অন্য কারোর সাথে সংসার কখনোই করতে পারবো না, বিয়ে করলে আমি শুধুমাত্র তাকেই করব। এই বিষয়ে তারও মতামত ছিল। এরপর আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। বাড়িতে এই বিষয়টি জানার পর আমার সাথে সবাই যোগাযোগ করা বন্ধ করে দেয়। এরপর থেকে আমি আমার স্বামীর কাছেই থাকি। প্রথম কয়েক মাস আমাদের সম্পর্ক অনেক বেশি ভালো ছিল। আমাদের দিনকাল তো বেশ ভালোই কাটছিল। একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা অনেক বেশি ছিল। কিন্তু সেই সুখের সময় অন্য একজনের আগমন ঘটে। হঠাৎ করে আমার সেই বোনের সাথে আমার স্বামীর মেলামেশা একটু বেশি বেড়ে যায়। প্রথমে তো সেটা বেশি গুরুত্ব দেয়নি। আমার স্বামীর কাছে সে আমার নামে অনেক মিথ্যা কথা বলেছে, এমনকি আমার স্বামীর পরিবারের কাছেও আমাকে ভুল প্রমাণ করিয়েছে। আমাকে তাদের চোখে অনেক ছোট করেছে। সঠিক সময় যদি বাবা আমাকে গ্রহণ না করতো, তাহলে আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা সারা জীবন স্বপ্ন হয়ে আমার স্বামী এবং শ্বশুর বাড়ির সাথে আমার সম্পর্ক যখন একদমই খারাপ হয়ে যায়, তখন আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তারা আমাকে পর করে দিলেও আমার বাবা কিন্তু আমাকে পর করে দেয়নি। আমার বাবা আমাকে বুকে টেনে নিয়েছে। আমার বাবা আমাকে ফেলে দেয়নি। আমি পড়াশোনায় অনেক বেশি মেধাবী ছিলাম, তাই আমাকে আবারও পড়ার সুযোগ করে দেয়। এরপর দিন রাত এক করে অনেক পরিশ্রম করে পড়াশোনা করেছি। আমার বাবার ইচ্ছা ছিল আমি যেন একদিন ডাক্তার হই। বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি উঠে পড়ে লাগি। আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে আমি সরকারি মেডিকেল কলেজে চান্স পাই। আর কিছুদিন পরেই হয়তো ডাক্তার হয়ে যাব। শুনেছি আমার শ্বশুর বাড়ির সবাই নাকি আমাকে নিয়ে অনেক আফসোস করে। আমার এক্স হাজবেন্ডের সাথে আমার বোনের এখনো সম্পর্ক আছে, তবে সেটা বিয়েতে পরিণত হয়নি। প্রায় সময় তারা অনেক ঝগড়া করে, তাদের জীবনে তো অশান্তি লেগে আছে। আর এদিকে আমি কিন্তু আমার পড়াশোনাটা খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি। আমাকে দেখে তারা আফসোস করে, আর আমার বাবা আমাকে নিয়ে গর্ব করে। আজকের গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। এই গল্পটি আমাকে খুলনা থেকে একজন আপু পাঠিয়েছে। ডিভোর্সি মেয়েদের জন্য আমি একটা কথাই বলবো, নিজেকে নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা করবে। জীবনে কোনো কিছু হারিয়ে গেলে সেটার জন্য আফসোস করবেন না। দেখবেন আল্লাহ আপনার জন্য একটা বেটার অপশন রেখে দিয়েছে। আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ হাফেজ।